পড়ুয়া থেকে আমি রিনা। আমি আজও একটি ছোট গল্প নিয়েই পড়তে বসেছি। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাই, যেমন করে তোমরা সবাই শুনছিলে ভালোবেসে, তেমন করে শুনো আমার গল্পটা। খুব ভালো একটি গল্প। একটি পুজো সংখ্যা থেকে আমি এবারও গল্পটা পড়ছি। আশা করি সবার ভালো লাগবে। গল্পটির নাম মালপোয়াটা এখনো গরম আছে। লেখিকা মহুয়া সমাদ্দার। মা মা এখন আবার কোন চুলোয় গেলে? উফ, আমি কত দিন বলেছি তোমায়, আমি যখন বেরোবো তখন তুমি পাশে থাকবে। আর আজ এত স্পেশাল কাজে বেরোচ্ছি। বছর 30-এর বৃন্দা তার মাকে নাগাড়ে কথাগুলো বলে থামল। মা বিশাখা কিচেন থেকে ছুটতে ছুটতে এলো মেয়ে চিৎকার শুনে। এসেই বলল, এত চেঁচামেচি করিস কেন বলতো? তোর ভোকারটার জন্যই মালপোয়া বানাচ্ছি, তুই জানিস না? তুই তো বললি মিনতি মাসিকে দিয়ে বানানো যাবে না, এটা তোর ভোকারটা খাবে, তাই আমাকেই বানাতে হবে। তার মধ্যে আবার এত চেঁচাচ্ছিস কেন? মালপোয়া বানাচ্ছ কেন? তোমার এখনো আর বানানো হয়নি? তোমাকে তো কত দিন আগে থেকে বলে রেখেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো একবারও এখনো পর্যন্ত কটা বেজেছে? দেখেছি বাবা, দেখেছি। 3:05। মালপোয়া ইজ রেডি। গরম গরম নিবি বলেই একটু দেরি করে বানালাম। বৃন্দা মাকে জড়িয়ে ধরে বলল, ও মা, মাই সুইট মা। মা, দেখো তো এই কালো টিপটাতে কেমন লাগছে। আমার বৃন্দা মাকে কোনো কিছুতেই কি খারাপ লাগে? খুব সুন্দর লাগছে। আর এই হারটাই পরবো নাকি পার্সটা? কাঁথা স্টিচের এই শাড়িটার সঙ্গে পার্সটাই বেশি ভালো যাবে মনে হচ্ছে। তা তুই বেরোবি কখন বৃন্দা? ড্রাইভারকে ফোন করতে হবে তো। তোর বাবার তো আজ আবার একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে, নইলে বাবাই তোকে ড্রপ করে দিতে পারতো। এক্ষুনি ফোন করে দাও ড্রাইভারকে। আমি 15 মিনিটের মধ্যেই কিন্তু বেরোবো। আরও বেশ কিছুক্ষণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেরিয়ে গেল বৃন্দা। আজ তার স্বপ্ন পূরণের দিন। ভেতরে ভেতরে বিশাল টেনশন হচ্ছে। ভোকারটা কেমন দেখতে? টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, ঠিক তার আঁকা ছবির মতো, নাকি অন্যরকম কিছু? আচ্ছা, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার চাওয়াটা কি ঠিক হবে? তাতে যদি খারাপ কিছু মনে করে, তার চাইতে অনেক ভালো হবে ঠাড়ে ঠোরে নিজের নাম্বারটা ভোকারটাকে জানিয়ে আসা। উফ, কি যে হচ্ছে তার ভিতরে! কত প্রশ্ন জমে আছে তার বুকের মধ্যে। আজ বছর 2 ধরে সে সমানে চেষ্টা করে যাচ্ছে ভোকারটার একটা ছবি দেখার। ভোকারটার পেজের ইনবক্স ভর্তি করে ফেলেছে তার ইচ্ছের কথা জানিয়ে, কিন্তু সফল হয়েছে কই? ফটো পাঠানোর প্রসঙ্গ এলেই
ভোকারটা এড়িয়ে যায়, আর নয়তো বলে মানুষ বাঁচে তার কাজে, চেহারায় নয়। আশ্চর্য মানুষ বটে এই ভোকারটা। এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে মানুষ যেখানে একটা দ্বারকা আঁকলেও ফেসবুকে নিজের ছবির সঙ্গে আঁকা ছবি পোস্টায়, সেখানে এত ভালো ভালো ছবি এঁকে দেশে বিদেশে বিক্রি করেও নিজের মুখ দেখাতে চায় না। আশ্চর্য মানুষ একখানা। বৃন্দা যদি এরকম আঁকতে পারত, তাহলে গোটা দেশে লোক দিয়ে নিজের পোস্টার নিজে বানিয়েই ছড়িয়ে দিত। এই তো গত সপ্তাহে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার কারণে দেশের লিডিং নিউজ পেপার যখন ইন্টারভিউতে জানালো যে সারা দেশের লোক মানুষ ভোকারটার কথা শুনতে চায়, মানুষ ভোকারটাকে দেখতে, মানুষ ভোকারটাকে নারী না পুরুষ সেটা জানতে চায়, তখনও সে বলে কি না শিল্পীর পরিচয় তার শিল্পকর্মে, তার রূপ তার শরীরে থাকে না, থাকে তার অন্তরে। আর লিঙ্গ, শিল্পীর কখনো জাত ধর্ম লিঙ্গ হয় নাকি? শিল্পী তো শুধু শিল্পীই হয়। তাজ্জব ব্যাপার। এর আগেও বহু পুরস্কার সে পেয়েছে, কিন্তু কোনোটাই সে নিজের হাতে নেয়নি। সবটাই তাকে পাঠানো হয়েছে পোস্টাল অ্যাড্রেসে। সেখানেও বাড়াবাড়ি রকমের কড়াকড়ি রেখেছে। সবাইকে হুকুম দিয়ে রেখেছে কোনো হাউস যদি তার ঠিকানা প্রকাশ করে দেয়, তাহলে সেই হাউসের সঙ্গে সব রকম সম্পর্ক তৎক্ষণাৎ শেষ করে দেবে। তাই ওই বিষয়ে কোনো হাউসই আর মাথা ঘামায়নি তেমন একটা। কিন্তু আজ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে সবাই। ভোকারটা আজ প্রথমবার মঞ্চে আসবে বলে, প্রথম সামনাসামনি প্রেস কনফারেন্স করবে বলে 1 মাস আগে থেকে টিকিটের ব্যবস্থা করেছে একাডেমি অফ ফাইন আর্টস। নইলে তারা সামাল দিতে পারবে না এত মানুষকে। তাও কত হাজার বার বৃন্দা জানতে চেয়েছে ভোকারটার পছন্দের খাবার কি, কিন্তু সে তো কিছুতেই বলবে না। তারপর কি মনে হওয়ায় এই অনুষ্ঠানের দিন কয়েক আগে সে দয়া করে জানিয়েছে মালপোয়া খেতে তার খুব ভালো লাগে। ব্যাস, এতেই ধন্য হয়ে গেছে বৃন্দা। আর যারা আসবে তারা হয় নিজেদের আঁকা পোর্ট্রেট, তা নইলে কোনো গিফট, আর তা নইলে ফুলের বোকে দেবে ভোকারটাকে। কিন্তু ওর পছন্দের খাবার দেবে শুধুমাত্র বৃন্দা। এই ব্যাপারটাই তো ইউনিক হবে। আর সেখানেই আলাদা করে ভোকারটার নজরে পড়বে সে। গতকালই টিভিতে দেখেছে বৃন্দা, বিদেশ থেকেও অনেক মানুষ আসছেন ভোকারটার সঙ্গে সামনাসামনি একবার দেখা করতে, একবার ভোকারটার সঙ্গে হ্যান্ডশেক করতে। আবার কেউ কেউ আসছে ভোকারটার সঙ্গে একটিবার সেলফি তুলতে। কিন্তু বৃন্দা যাচ্ছে সম্পূর্ণ অন্য কারণে। যে করে হোক ভোকারটাকে তার ইমপ্রেস করতেই হবে আজ। তাই সে চরম সেজেওছে আজ। কারণ একবার যদি মন গলাতে পারে ভোকারটার, তাহলে ভোকারটার কাছ থেকে
যেমন নতুন আঁকা শিখতে পারবে আর তেমনই নিজের আঁকার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে। তাহলে আর পেছন ফিরে তাকাতে হবে না ওকে। টাউন হলের বড় হলঘর খুলে দেবে আজ। সেখানে ভোকাট্টার অ্যাবস্ট্রাক্ট আর্টের এক্সিবিশন আর পোর্টিয়ামে থাকবে ভোকাট্টা নিজে। কিন্তু ভোকাট্টা কি আলাদা করে বৃন্দার সঙ্গে দেখা করতে চাইবে? অত মানুষের মধ্যে থেকে কিভাবে সম্ভব ভোকাট্টার একেবারে কাছাকাছি পৌঁছনোর? কিভাবে সম্ভব ওর ফোন নাম্বার জোগাড় করা? জাস্ট ভাবতে পারছে না বৃন্দা। কিন্তু ফোন নাম্বার জোগাড় করতে না পারলে কাজের কাজ কিচ্ছু হবে না। রোজ টুকটাক কথা বললে, রোজ একটু আধটু মেসেজ বিনিময় করতে পারলে সম্পর্ক সহজ হবে খুব তাড়াতাড়ি। তারপর যদি ভোকাট্টা চায় তাহলে সোজা বিয়ের পিঁড়িতে বসে পড়বে সে। তারপর আর তাকে পায় কে? গাড়ি টাউন হলের কাছাকাছি আসতেই হঠাৎ বৃন্দার মনে হলো, আচ্ছা ভোকাট্টা পুরুষই তো, সে কোনো আবার মহিলা নয় তো। কিন্তু যদি মেয়ে হয় তাহলে? না, মেয়ে হওয়া জাস্ট ইম্পসিবল। কারণ মেয়েদের পক্ষে কোনো মতে ভোকাট্টার মতো উঁচু মানের আঁকা সম্ভব নয়, কখনোই নয়। কারণ মেয়েদের চিন্তা শক্তির দৌড় খুব ভালো মতোই জানা আছে বৃন্দার। আর বাই চান্স যদি হয়েও যায় মেয়ে, সেক্ষেত্রে বয়স অনুযায়ী দিদি কিংবা বোন বানিয়ে একটা সম্পর্ক তো পাতিয়ে ফেলতেই হবে। তাহলেই হয়ে যাবে কাজ। যদিও বৃন্দা খুব কনফিডেন্ট যে ভোকাট্টা পুরুষ, নিশ্চয়ই পুরুষ। টাউন হলে ঢুকেই দেখল লোকে লোকারণ্য চারিদিক। না, এত লোকের মধ্যে নিজেকে ভোকাট্টার কাছে চিনতে পারানোটা মুশকিল নেই, নামুমকিন হ্যাঁ। নিজের মনেই বৃন্দা বলে উঠল। নিরাশ মনে সামনের দিকে এগোচ্ছে এমন সময় ধাক্কা খেলো যেন কার সঙ্গে। উফ, কি সব মানুষজন এসেছে এরা! একটুও দেখে চলতে পারে না। নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই যাকে দেখতে পেল, আজ 10 বছর বাদে তাকে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না বৃন্দা। একটু মুটিয়েছে ছুরি, কিন্তু মুখ, নাক, চোখে সেই আদ্যিকালের মোটা ফ্রেমের চশমা, বা চোখের পাশে সেই কালো তিলটা হুবহু একই আছে। একে দেখলে বৃন্দা কেন, বৃন্দার মা বাবাও চিনতে পারত অনায়াসে। বৃন্দাকেও চিনতে পেরেছে। ডিসগাস্টিং! কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছে সে! নইলে এমন একটা ভালো কাজে আসতে না আসতেই এই অনামুখর সঙ্গে দেখা হয়। আর শুধু দেখাই বা বলবো কেন,
শুধু দেখা হলে এড়িয়ে যেত অনায়াসে, কিন্তু এ যে পুরো ধাক্কা কেস। তার উপরে আবার বৃন্দার ধাক্কা খেয়ে ওর চশমা পড়ে যাওয়া। হাতড়ে চশমাটাকে তুলে নিয়ে চোখে পড়ে ক্যালাসটা বলে উঠল, ও মা, তুই! কি সৌভাগ্য! আমরা আসতে না আসতে তোর সঙ্গে দেখা হয়ে গেল। তুই তো আরো সুন্দর হয়ে গেছিস রে বৃন্দা, কি ফর্সা হয়েছিস। কথা ছিঁড়ে শোনো, আমি যেন আগে কালো কুষ্টি ছিলাম। উফ, তোকে দেখে ভোকারটা তো বোধহয় টাউন হলে বসেই তোর পোর্ট্রেট বানাতে চাইবে। এই কথাটা মনে ধরল বৃন্দার। যাক, তাহলে ওকে দেখতে সত্যি ঈর্ষণীয় লাগছে। তোর মুখে ফুলচন্দন পড়ুক নন্দু, তাই যেন হয়, মনে মনে বলল বৃন্দা। তারপর নন্দু বলল, এই কাকিমা কেমন আছে রে? সেদিন তোর প্রোফাইলে কাকিমার ছবি দেখলাম। তোকে তো কতবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, কিন্তু তুই তো অ্যাকসেপ্টই করিসনি। কত বড় বড় শিল্পীরা তোর বন্ধু তালিকায় আছে দেখলাম। কত বড় শিল্পী হয়েছিস রে তুই। তা বড় হব না? সারা জীবন তোর মতো নেলা খ্যাপলা থাকবো নাকি? কত বড় বড় শিল্পী আছে আমার প্রোফাইলে। আরে, তার জন্য একটু রূপ লাগে, একটু গ্ল্যামার লাগে, একটু স্মার্টনেস থাকতে হয়। যে ক্যাবলা 10 বছর আগে ছিলি, সেই ক্যাবলাই আছিস আজও। যত সব। নিজের মনে বিড়বিড় করল বৃন্দা। পাশ থেকে এক উঠতি শিল্পী নবারুণ পোদ্দার যেতে যেতে বৃন্দার দিকে চোখ পড়তেই দাঁড়িয়ে পড়ল। বৃন্দা, রাইট? হাউ বিউটিফুল ইউ আর লুকিং। তাই এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে যাবেন না? বৃন্দার এবার সত্যি সত্যি খুব লজ্জা করছে এই হ্যাগারটার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে। নন্দু বোধ হয় ওর মুখ চোখ দেখে কিছু আঁচ করেছে, তাই তৎক্ষণাৎ সে বলে উঠল, না রে, তুই এগো বৃন্দা, তোর জন্য অনেকেই অপেক্ষা করছে। তোকে এভাবে আটকে রাখা আমার ঠিক হচ্ছে না রে। বৃন্দা একটু এগোতেই পেছন থেকে ছুটে এসে বৃন্দার একটা হাত ধরে নন্দু বলল, এই বৃন্দা, কাকিমাকে একটা কথা বলে দিতে পারবি রে? এবার কপাল কুঁচকে উঠল বৃন্দার। কি নাটক শুরু করেছে সব, অসহ্য লাগছে যেন। কি বলবো মাকে? তোর সঙ্গে দেখা হচ্ছে সেই কথা? না রে, আরেকটা কথা আছে। আবার কি? কাকিমাকে বলিস কাকিমা আমাকে ভালোবেসে যা যা খাইয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ কাকিমার কাছে। আসলে সেই কোন ছোট্টবেলায় মাকে হারিয়েছি তো, মায়ের মুখটা ঠিক মতো মনেও পড়ে না আমার।
বরং মায়ের মুখটা মনে করার চেষ্টা করলেই কেন জানি না কাকিমার মুখটা ভেসে ওঠে চোখের সামনে। কাকিমার কাছে যা একটু মায়ের ছোঁয়া পেয়েছি তা আমি খুব যত্ন করে তুলে রেখেছি। মা মরা ছেলেমেয়েরা যে কত অসহায় তা যদি তুই জানতি বৃন্দা। বলতে বলতে চোখ দুটো ছলছল করে উঠল নন্দুর। যা বাবা, এ তো ভালো মতন ফেসেছে সে। এবারে নাকে কান্না করতে করতে তার বাড়ি যাওয়ার জন্য বায়না করবে নাকি? কি জ্বালা রে বাবা! সবে এগোবার জন্য পা বাড়িয়েছে বৃন্দা। এমন সময় নন্দু আবার বলে উঠল, কাকিমাকে আমার প্রণাম জানাস। বলিস কাকিমার হাতের রান্না এখনো খুব মিস করি, বিশেষ করে। না, আর দাঁড়ালো না বৃন্দা। গট গট করে হাই হিল পরা পায়ে এগিয়ে চলল ভিতরে। এতক্ষণ অনেক ন্যাকামো, অনেক প্যানপ্যানানি সহ্য করেছে সে। আর নয়। দেখ বৃন্দা কি আর তুই নিজে কি। বৃন্দা আজ নিজের চেষ্টায় কোথায় উঠে গেছে দেখ। আর তুই যে অন্ধকারে ছিলিস সেই অন্ধকারেই আছিস। নইলে ওরকম পুরনো সালোয়ার, সেই পুরনো চশমা পরে কেউ এত বড় শিল্পীর সঙ্গে দেখা করতে আসে? সেই বোধটুকুও নেই। ছি, এ কার সঙ্গে মিশত সে? এই সব আনকালচার্ড ছোট লোকদের সঙ্গে মিশত এক সময়। এটা ভেবেই আজ তার গা ঘিন ঘিন করছে। হাতের টিফিন ক্যারিয়ারটা একবারে হাত ছুঁয়েও দেখে নিল। না, মা দেরি করে বানিয়ে ভালোই করেছে, এখনো বেশ গরম আছে মালপোয়াটা। আর্ট গ্যালারিতে ছবি দেখতে দেখতে গায়ে কাঁটা দিচ্ছিল বৃন্দার। উফ, কি কনসেপ্ট ভাবা যায়! এরকমভাবে ভাবতে পারা একমাত্র ভোকারটার পক্ষেই সম্ভব। পুরনো কথা মনে পড়ছে ছেঁড়া ছেঁড়া। প্রথম দিকে বৃন্দা অ্যাবস্ট্রাক্ট আর্টের অটুকুও আঁকতে পারত না। অ্যাবস্ট্রাক্ট আর্ট আঁকতে পারত নন্দু। উফ, দারুণ আঁকত হাবাটা। বৃন্দা রীতিমতো হিংসা করত ওকে। আর তাই তো ওকে ডিসকারেজ করার জন্য সমানে বলতো, ইস কি আঁকিস এগুলো, আমার আঁকা দেখেছিস? মানুষকে যদি মানুষ হিসাবে না চেনা যায়, পশু পাখিকে যদি বোঝাই না যায়, তাহলে আর ছবি আঁকার সার্থকতা কোথায়? নন্দু চুপ করে ক্যাবলার মতো তাকিয়ে থাকতো। দেখে বৃন্দা আবার বলতো, দেখ তোর আঁকা মেঘগুলোকে মনে হচ্ছে মাংসের টুকরো ঝুলছে, গাছগুলোকে মনে হয় সরু সরু কাঠি, মানুষগুলোর গলা জিরাফের মতো লম্বা। ছি, ওগুলি কি কোনো ছবি হয় রে? সুন্দর প্রকৃতিকে বিকৃত করাই তো অ্যাবস্ট্রাকশন। আসলে বিমূর্ত শিল্প বা অ্যাবস্ট্রাকশন সেভাবে
কোনো দিনও বুঝে উঠতে পারেনি বৃন্দা। এখনও তবু ভোকারটার পেজ ফলো করতে করতে একটু আধটু বোঝে। ভোকারটা শুধু অ্যাবস্ট্রাকশানে এক্সপার্ট নয়, একই সঙ্গে ল্যান্ডস্কেপ, স্টিল লাইফ, ফিগার সবেতেই তার জুড়ি মেলা ভার। একটার পর একটা ছবি দেখে চলেছে বৃন্দা। আশেপাশে কিছু পরিচিত শিল্পীও রয়েছে। সবার মুখে প্রশংসার সূচক আওয়াজ থেকেই হচ্ছে। অনেকে ভোকারটা এখনো পৌঁছয়নি বলে আক্ষেপও করছে। বৃন্দারও কি কম কষ্ট হচ্ছে ভোকারটা এখনো না আসার কারণে? ভোকারটা যদি শেষকালে বলে যে সে আসতে পারছে না, এত সব প্ল্যান একই সঙ্গে নষ্ট হয়ে যাবে। কিন্তু এত দেরি বা হচ্ছে কেন ওর? ছবি দেখতে দেখতে হাত ব্যাগে হাত লাগাতেই বুঝতে পারল মালপোয়াটা এখনো গরম আছে। অনেকে বৃন্দার পাশ থেকে যাওয়ার সময় হাই হ্যালো করে যাচ্ছে। অনেকেই চেনে ওকে, কিন্তু এই কেবলিটা ছাড়া কি তাকে চেনা সম্ভব হতো আজকাল? সত্যি কি পারত তার নিজে মধ্যবিত্ত আঁকা দিয়ে মানুষের মন জয় করতে? বোধ হয় না। ভাগ্যে সেদিন ওরকম একটা ঘটনা ঘটিয়েছিল বুদ্ধি খাটিয়ে। বাবা, এই না হলে বৃন্দার বুদ্ধি! সেই দিনই ছিল কম্পিটিশনে আঁকা জমা দেওয়ার শেষ দিন। বৃন্দা এঁকেছিল একটা ল্যান্ডস্কেপ, আর নন্দু সে পর পর কয়েক রাত জেগে এঁকেছিল একটা অ্যাবস্ট্রাকশন। লাল রঙের কার্পেটের উপরে পর পর কয়েকটা পায়ের ছাপ। বৃন্দা প্রথমে কিছুই বুঝতে পারেনি। নন্দুকে জিজ্ঞাসা করাতে সে বলেছিল কেউ একজন হেঁটে যাচ্ছে। পরে বৃন্দার মনে পড়ল এস.এল. স্যার জাস্ট কয়েকদিন আগেই কিং লিয়ার নাটকের কয়েকটা সিনকে নিজের মতো করে করতে দিয়েছিলেন। নন্দুকে জেরা করে শেষ পর্যন্ত বের করেছিল উনি রাজা কিং লিয়ার। ছবির নাম দিয়েছিল স্যালুটেশন। দিনটা ছিল বুধবার, এপ্রিল মাসের 5 তারিখ। এখনো পরিষ্কার মনে আছে বৃন্দার। সারাদিন আর্ট কলেজ আর টিউশন পড়িয়ে তারপর আবার কয়েক রাত জেগে থাকায় বেশ অসুস্থ বোধ করছিল নন্দু। মা ওকে 1 গ্লাস গরম দুধ দিয়েছিল খেতে। মা বেশ ভালোবাসতো হাওয়াটাকে, হয়তো ছোটবেলাতে মা হারিয়েছিল বলে। শেষবারের মতো ছবিটাকে তুলির ছোঁয়া দিয়ে ইজেল থেকে সবে নামিয়েছে নন্দু। সুতো আর মোড়কের কাজটুকু হলেই ছবিটা পাঠাতে আর কোনো বাধা নেই। ঠিক সেই সময়ে বৃন্দা যে ডাইনিংয়ে ঘুমিয়ে থাকা ল্যান্ডফোনটা বেজে উঠল ঝনঝন করে। মা বৃন্দার ঘরে দরজায় দাঁড়িয়ে বলে গেল, নন্দু তোর ফোন। বোধহয় তোর বাবার কিছু। মায়ের কথা শেষ হওয়ার আগেই নন্দু ছুটে গেল ফোনের দিকে। মিনিট খানিকের মধ্যে সে ফিরে এসে কাঁদতে কাঁদতে বলল,
এক্ষুনি মেদিনীপুরে আমার গ্রামে যেতে হবে আমাকে। বাবার স্ট্রোক হয়েছে, এখন হাসপাতালে আছে। তারপরে কাছে এসে বৃন্দার হাত দুটো ধরে সে বলল, বৃন্দা প্লিজ আমার আঁকাটা একটু যত্ন করে আমার নাম ঠিকানা লিখে জমা করে দিস। আর ওরা যদি কোনো ফোন নাম্বার চায় তাহলে তোদের নাম্বারটাই দিয়ে দিস। ছোটবেলাতে মাকে হারিয়েছি, বাবাটুকু ছাড়া আমার যে আর কিচ্ছু নেই রে, আমি আসছি। মা রান্নাঘর থেকে ছুটে এসে নন্দুর ছেঁড়া পিঠ ব্যাগটাতে কিছু শুকনো খাবার আর হাতে কিছু টাকা গুঁজে দিয়েছিল। মা এমন কাজ প্রায়শই করত, বৃন্দা বারণ করলেও শুনত না। তারপর আর কি, বৃন্দা নিজের আঁকার চাইতেও অনেক বেশি যত্ন করে নন্দুর আঁকাটা সুতো দিয়ে বেঁধে মোড়কে ঢোকালো। এই মোড়কের কাগজের জন্যই নন্দু মেস থেকে ছবিটা ইজেল শুদ্ধ বৃন্দাদের বাড়িতে এনেছিল। সবই ঠিকঠাক করে করলো বৃন্দা। মাও হাতে হাতে সাহায্য করেছিল অনেক, কিন্তু মায়ের চোখে ফাঁকি দিয়ে ছবির সঙ্গে জুড়ে দেওয়া নাম ঠিকানা দিল বদলে। এর ফলে বৃন্দার আঁকা ছবিটা হয়ে গেল নন্দুর, আর নন্দুর ছবিটা হয়ে গেল বৃন্দার। ব্যাস, এতেই কেল্লা ফতে হয়ে গিয়েছিল বৃন্দার। বৃন্দা খুব ভালো করে জানতো যে নন্দু যা এঁকেছে তাতে করে ফার্স্ট প্রাইজ কেউ আটকাতে পারবে না। আর হলো তাই। দিন 15 পরে বড় নিউজ পেপারে নন্দুর আঁকা ছবিটা ছাপা হলো। যদিও তাতে নামটা লেখা ছিল বৃন্দার। যেদিন পেপারে বেরিয়েছে তার জাস্ট আগের দিন নন্দু দেশ থেকে ফিরেছে। ছবির রেজাল্ট আজই বেরোনোর খবর। এটা শুনতে পেয়ে সকাল সকালই চলে এসেছে বৃন্দার বাড়িতে। পেপার দেখার আগে অবশ্য বৃন্দাকে জানালো যে তার বাবার শরীর খারাপের খবরটা ভুল ছিল। বাবা সম্পূর্ণ সুস্থই ছিলেন। কে যে এরকম মিথ্যে খবর দিল, আর কেনই বা দিল, সেটা সে নাকি কিছুতেই বুঝে উঠতে পারছে না। কাগজে তার আঁকা ছবির পাশে বৃন্দার নাম দেখে অবশ্য পুরোটাই বুঝতে পেরেছিল নন্দু। পুরোটাই যে বৃন্দার কাঠ সাজি সেটা ওই হেবড়িটাও বুঝেছে। মা কিছুই জানতো না। তাই নন্দু জিততে পারেনি ভেবে নন্দুকে অনেক মোটিভেশনাল কথাও বলল মা। নন্দু সব বুঝেও কিছুই না বলে আজ আসি রে বলে বেরিয়ে গিয়েছিল বৃন্দার বাড়ি থেকে। হয়তো কিছু বলতো, কিন্তু বৃন্দার মা দিনের পর দিন এত সাহায্য করেছেন, নিঃস্বার্থভাবে এত ভালোবেসেছেন ভেবে আর কিছুই বলতে পারেনি নন্দু। তার দিন কয়েক পরেই বৃন্দা খবর পেয়েছিল যে নন্দু চিরকালের মতো দেশে ফিরে গেছে তার বাবার কাছে। ব্যাস, তারপর অনেক জায়গা থেকে ছবির অফার পেয়েছিল বৃন্দা, কিন্তু কোনো ছবি পুরস্কৃত ছবির মতো হয়নি বলে সে আর বেশি দূর এগোতেই পারেনি। তবুও
বেশ কিছু ফ্যান ফলোয়ার্স হয়ে গিয়েছিল বৃন্দার। তারপর থেকে অবশ্য তার আর নন্দুর সঙ্গেও দেখা হয়নি কখনো। বছর দুয়েক আগে নন্দুকে হঠাৎ ফেসবুকে দেখতে পেয়েছিল বৃন্দা। নন্দুই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু ওই হাবাকে ফ্রেন্ড লিস্টে রাখতে বৃন্দার ভারী বয়েই গেছে। বৃন্দা ছবি দেখতে দেখতে লক্ষ্য করছিল অনেকে আর চোখে তাকে দেখছে। আয়নায় নিজের দিক থেকে নিজেরই চোখ সরছিল না, আর লোকে না তাকিয়ে যাবেই বা কোথায়। বেশ ভালো লাগছিল তার। এবার আসল কাজটা ভালোয় ভালোয় মিটলেই ভালো। হঠাৎ চারিদিকে একটা শোরগোল শোনা গেল। পাশ থেকে কে যেন ভোকারটা এসেছে বলতে বলতে দ্রুত পায়ে এগিয়ে গেল পোর্টিয়ামের দিকে। পোর্টিয়ামের চারিদিক ততক্ষণে দুনিয়ার লোক ঘিরে ধরেছে। এতটা দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ অ্যানাউন্সমেন্ট শুনে দাঁড়িয়ে পড়ল বৃন্দা। একজন অ্যানাউন্সার বলে চলেছেন, আপনাদের সবার ভীষণ প্রিয় ভোকারটা আসলে একজন ভালো আর্টিস্টই নন, তিনি একজন ভীষণ ভালো মানুষও। বর্তমানে ওর একটা আঁকা ছবি লাখ লাখ টাকায় বিক্রি হয়, কিন্তু উনি এখনও সে আগের জীবনযাত্রাতেই নিজেকে বেঁধে রেখে ওর উপার্জনের বেশিরভাগ অর্থই অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেন। আমরা বারে বারে অনুরোধ করা সত্ত্বেও উনি আমাদের গাড়ি পাঠাতে দেননি। এমনকি সে মেদিনীপুর থেকে ট্রেনে বাসে করে এসেও এতক্ষণ সাধারণ জনতার ভিড়েই নিজেকে মিশিয়ে রেখেছিলেন। আমাদের অনেক অনুরোধের পরেও এখনো পর্যন্ত আমাদের আতিথ্য গ্রহণ করেননি বলে অ্যানাউন্সার একটু থামলেন। এরকম একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া কি ভীষণ গর্বের, তা ভাবতেই বৃন্দার গায়ে কাঁটা দিচ্ছিল। বৃন্দার পছন্দ কখনো ভুল হতে পারে না। বৃন্দার একটু একটু করে ভিড় ঠেলে এগিয়ে চলার মুহূর্তেই অ্যানাউন্সার আবার বলতে শুরু করলেন, আপনাদের অনেক প্রশ্ন জমেছিল ভোকারটাকে নিয়ে। উনি পুরুষ না মহিলা? এমন প্রশ্ন যে কতজন আমাদের লিখে পাঠিয়েছেন তারই অত্যা নেই। হ্যাঁ, আপনাদের প্রিয় ভোকারটা লিঙ্গভেদে একজন নারী। যদিও তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে শিল্পীর কোনো লিঙ্গ কিংবা ধর্ম হয় না, আর মানুষ হিসেবে ওর পিতৃ প্রদত্ত নামও আছে।
ওর নাম নন্দিনী রায়। বৃন্দা ছুটছে গাড়ির দিকে, কাকে কাকে যে ধাক্কা মারতে মারতে সে ছুটছে খেয়ালই করছে না সে। মনে পড়েছে, এতক্ষণে তার মনে পড়েছে, সত্যিই তো নন্দু মায়ের হাতের বানানো মালপোয়াটা খেতে ভীষণ ভালোবাসত। মাঝে মাঝে মায়ের কাছে আবদার করত মালপোয়ার জন্য। গাড়িতে ওঠার আগে তার হাত ব্যাগটা ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। ফেলার আগে পরিষ্কার বুঝতে পারল সে মালপোয়াটা এখনো গরম আছে। কেমন লাগলো গল্পটি? একটু অন্যরকম গল্প, কিন্তু মন দিয়ে যদি আমরা শোনার চেষ্টা করি, সেই দিকটা আসলে খুব ভালো লাগছিল আমারও এতটাই, যে মানুষকে বোকা বানিয়েও আসলে নিজে বড় হওয়া যায় না, নিজেকে ঠকতেই হবে এক সময়। গল্পটা থেকে এটাই আমার এতটা ভালো লাগছিল, তাই আমি সবার সঙ্গে শেয়ার করলাম। পড়ে আশা করি সবার ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন। আজকের মতো বিদায়, নমস্কার।